আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আইটি সিরাজুল চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমি দেখে দেব, আপনি যদি একজন সরকারি কর্মকর্তা বা কর্মচারী হয়ে থাকেন, তাহলে সম্পদ বিবরণী যে ফাইলটি রয়েছে, অর্থাৎ আমাদেরকে যে 4 পৃষ্ঠার যে সম্পদ সরকারি চাকরিজীবীদের সম্পদ বিবরণী ফাইলটি পূরণ করতে হয়, সেই ফাইলটা আপনি কীভাবে পূরণ করবেন আজকে আমি সে বিষয়ে দেখিয়ে দেবো। তাহলে এটা হচ্ছে সেই 4 পাতার যে ফর্মটি, এখানে সকল প্রকার সম্পত্তি এখানে উল্লেখ করতে হয়। আমি প্রথম থেকে শেষ পর্যন্ত আমি দেখিয়ে দেবো। আপনি যদি এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন, আশা করি আপনার উপকার আসবে। এটা হচ্ছে প্রথম পেজ, যে সরকারি কর্মচারী সম্পদ বিবরণী। এখানে কর্মচারীর নাম দিতে হবে, নাম। এখানে কর্মচারীর নামটা আপনি দিয়ে দেবেন। এরপর হচ্ছে নাম্বার 2, পরিচিতি নম্বর যদি থাকে। প্রত্যেকটি সরকারি চাকরিজীবীর একটি পরিচিত নাম্বার অবশ্যই থাকে, আপনি সেই পরিচিত নম্বরে দিয়ে দেবেন এখান থেকে। যারা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, তাদের ক্ষেত্রে আপনার একটি শিক্ষক পিন থাকে, আপনি এখানে সেই পিন নাম্বারটি বসিয়ে দেবেন। এরপর আপনি পদবি দেবেন এখান থেকে। আপনি যদি সহকারী শিক্ষক হন বা আপনি যদি অন্য কোনো দপ্তরে চাকরি করেন, তাহলে আপনি আপনার পদবিটি দিয়ে দেবেন। ক্যাডার যদি থাকে, আমি এখানে প্রযোজ্য নয় দিয়ে দিয়েছি। বর্তমান কর্মস্থল, আপনি যদি একাধিক প্রতিষ্ঠানে চাকরি করে থাকেন, আপনি সর্বশেষ যে প্রতিষ্ঠানে আছেন, আপনি সেই প্রতিষ্ঠানের নাম আপনি এখানে উল্লেখ করবেন। চাকরিতে যোগদানের তারিখ, আপনি যে তারিখে চাকরিতে যোগদান করেছেন সেই তারিখটি এখানে উল্লেখ করবেন। যোগদানকালে পদবি, আপনি যদি এরকম হয় যে আপনি একাধিক পদোন্নতি হয়েছে, তাহলে আপনি যখন চাকরিতে যোগদান করেছিলেন, আপনি সেই যে পদবি, সেই পদবিটি এখানে উল্লেখ করে দেবেন। এবার হচ্ছে স্থায়ী ঠিকানা, আপনি গ্রাম, ডাকঘর, উপজেলা, জেলা আপনি লিখবেন। এরপরে নাম্বার 9 রয়েছে এনআইডি নম্বর। আপনার যে এনআইডি নাম্বারটি রয়েছে, আপনার 17 বা 13 বা 10 ডিজিট, আপনি এখান থেকে সেই নাম্বারটি দিবেন। এখান থেকে আপনি আপনার জন্ম তারিখ উল্লেখ করবেন। 3 নাম্বার, যারা আয়কর রিটার্ন দাখিল করে থাকেন, অর্থাৎ অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করে থাকেন, তাদের প্রত্যেকের একটা 3 নম্বর আছে। আর প্রত্যেক সরকারি চাকরিজীবীকে 3 খুলে আয়কর রিটার্ন দাখিল করা বাধ্যতামূলক করা হয়েছে। তো অবশ্যই আপনার একটা 3 নম্বর আছে, আপনি এখান থেকে সেই 3 নম্বরটা আপনি দিয়ে দেবেন। বেতন স্কেল, আপনি যে গ্রেডে চাকরি করছেন, ওই গ্রেডের যে বেতন স্কেল আপনি সেটি দিয়ে দেবেন। এবং 30/6/2024 তারিখে, 30/6/2024 তারিখ পর্যন্ত আপনার যে মূল বেতন ছিল, আপনি সেই মূল বেতন এখানে উল্লেখ করে দেবেন। তবে আপনি যদি জুলাই মাসে যে ইনক্রিমেন্ট পেয়েছেন, যেটি হচ্ছে সেটা কিন্তু দেওয়া যাবে না, কারণ এখানে আপনার 30/6/2024 তারিখ পর্যন্ত হিসাবের কথা বলা হয়েছে। এরপর আপনি এখানে একটা মোবাইল নাম্বার দেবেন। ইমেল আপনি দিলে চালিয়ে দিতে পারেন, না দিলেও নেই, সমস্যা নেই। এরপরে আপনার বর্তমান ঠিকানা আপনি উল্লেখ করবেন, আপনি কোন ঠিকানায় আছেন সেই ঠিকানাটা এখানে উল্লেখ করবেন। এরপর এখানে রয়েছে পরিবারের সদস্যদের স্ত্রী, স্বামী, সন্তান। আপনি যদি একজন মহিলা চাকরিজীবী হয়ে থাকেন, তাহলে আপনি আপনার স্বামীর নামটি প্রথমে দেবেন। আপনি যদি পুরুষ চাকরিজীবী হয়ে থাকেন তাহলে আপনি প্রথমে আপনার স্ত্রীর নামটি এখানে উল্লেখ করবেন, তার এনআইডি নাম্বার উল্লেখ করবেন, এখানে তার জন্ম তারিখ উল্লেখ করবেন। তার সাথে আপনার সম্পর্ক হচ্ছে অবশ্যই স্ত্রী। আপনি যদি এখানে যেহেতু পুরুষ হয়ে থাকলে আপনি যদি স্ত্রীর নাম দিয়ে থাকেন, তাহলে অবশ্যই স্ত্রী সম্পর্ক। তিনি কোন পেশায় আছেন, তিনি যদি চাকরিজীবী হন, তাহলে এখানে কর্মরত হলে পদবি ও অফিসের নাম উল্লেখ করতে হবে, ঠিকানা উল্লেখ করতে হবে। আর যদি গৃহিণী হন, তাহলে এখানে কোনো অফিসের নাম আসবে না অবশ্যই, যেহেতু তিনি গৃহিণী, তাহলে এখানেই শেষ। আর যদি চাকরি করেন, তাহলে এখানে লিখতে হবে চাকরি, এবং চাকরি করালে আপনি কোন পদে আছেন, তিনি কোন পদে আছেন, তার যে অফিসের ঠিকানা সেটি উল্লেখ করতে হবে। এরপরে দেবেন আপনি আপনার যদি সন্তানের যদি থাকে, সেক্ষেত্রে যিনি প্রথম সন্তান তার নামটা আগে দিবেন, তার নাম, তার এনআইডি নাম্বার, তার জন্ম তারিখ, তার কি সম্পর্কে কি সন্তান, এবং চাকরি। যদি চাকরি করেন, তাহলে এখানে আমি দিয়ে দিচ্ছি এখানে যে পদবি হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর, কৃষি উন্নয়ন ব্যাংক। এখানে আপনি আপনার উপজেলা, সেই যেখানে চাকরি করছেন সেই উপজেলা, জেলা উল্লেখ করবেন। এরপর হচ্ছে আরেকটি সন্তানের নাম এখানে দিয়েছি আমি, তার এখানে জন্ম নিবন্ধন বা এনআইডি নাম্বার বা টিন নাম্বার যাই থাকুক না কেন, সেটি উল্লেখ করতে হবে। জন্ম তারিখ দেবেন, সন্তান, সে কী করেন, ছাত্র,
যেহেতু ছাত্র তাহলে এইদিকে আর এই ঘরটি আর পূরণ করতে হবে না তাকে আর কি। এটা হলো প্রথম পৃষ্ঠা, প্রথম পাতা। এরপর হচ্ছে সম্পত্তির বিবরণ। এবার হচ্ছে সরকারি কর্মচারী নিজ ও পরিবারের সদস্যদের নামে দেশে ও বিদেশে অর্জিত সকল স্থাবর ও অস্থাবর সম্পদের তথ্য উল্লেখ করুন। পরিবারের সকল তথ্য কেন্দ্রে উল্লেখ করতে হবে এখানে। এখানে হচ্ছে সম্পদের বিবরণ, এখানে হচ্ছে অবস্থান, জেলা, উপজেলা, থানা, মৌজা, ক্ষেত্র ইত্যাদি উল্লেখ করতে হবে। যেমন প্রথমে আপনি এখানে দুটি ভাগ রয়েছে এখানে আবার জমির মধ্যে, এটা হচ্ছে আপনার কৃষি জমি আর এটা হচ্ছে আপনার অকৃষি জমি। কৃষি জমি এখানে প্রথমত আপনি জেলা উল্লেখ করবেন, উপজেলা উল্লেখ করবেন, তারপর খতিয়ান নাম্বার দিবেন, ডাক নাম্বার দিবেন, ডাক দেওয়ার হোল্ডিং নাম্বার দিবেন। যদি হোল্ডিং নাম্বার না থাকে তার কোনো সমস্যা নেই। জমির পরিমাণ এখানে উল্লেখ করতে হবে, জমির পরিমাণ উল্লেখ করতে হবে। আপনার এই মৌজা খতিয়ানে কতটুকু জমি রয়েছে। অর্জনের ধরন এখানে রয়েছে উত্তরাধিকার, অর্থাৎ প্রতিশ্রুতি যেটি উত্তরাধিকার, আর যদি ক্রয় হয় ক্রয়, আর দান হলে দান বা অথবা অন্যান্য। এখানে দিয়ে দিয়েছি যে জমির পরিমাণ এটুক, এটা হচ্ছে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত, পিতার কাছ থেকে পাওয়া এটি। আর যার নামে অর্জিত নিজ, অর্জনের তারিখ, অর্থাৎ যে তারিখে আপনি এটি উত্তরাধিকার সূত্রে পেয়েছেন সেই তারিখটি উল্লেখ করতে হবে। এবং অর্জন মূল্য, যেহেতু উত্তরাধিকার সূত্রে পাওয়া, এই জন্য এখানে জমির মূল্য অজানা, জমির মূল্য জানা নেই। ক্রয় হলে অর্থের উৎস, যেহেতু ক্রয় করা হয়নি এই জন্য এটি কি অর্থের উৎস লাগবে না, এটি প্রযোজ্য নয়। ঠিক তেমনিভাবে অন্য যদি আরও অন্য খতিয়ানে বা দামে যদি জমি থাকে তাহলে এখানে সেটি দিতে হবে, উল্লেখ করতে হবে উত্তরাধিকার নিজ। ঠিক একইভাবে তেমনি আপনি যে তারিখে উত্তরাধিকার সূত্রে পেয়েছেন সেটি মূল্য, যেহেতু উত্তরাধিকার সূত্রে তারিখের মূল্য অজানা। আর অর্থের উৎস হচ্ছে কি প্রযোজ্য নয়। এভাবে আপনি আপনার যতগুলো জমি রয়েছে প্রত্যেকটি জমি আপনি একটি একটি করে আপনি এন্ট্রি করে দেবেন। যেমন এটি জেলা, উপজেলা, খতিয়ান, দাগ, হোল্ডিং, এত একর ক্রয় করা হয়েছে, এটি ক্রয় করা হয়েছে, এটি কার নামে ক্রয় করা হয়েছে, নিজের নামে। কোন তারিখে ক্রয় করা হয়েছে, এই যে 27/6/2007 তারিখে জমির মূল্য হচ্ছে এটি। এটি কোথা থেকে ক্রয় করা হয়েছে, টাকার উৎস কোথায়, এটি হচ্ছে কৃষি খাত থেকে আয়, কৃষি খাত থেকে ক্রয় করা হয়েছে এটি। এভাবে এটি হচ্ছে একটি জমির তথ্য। এখানে জেলা, উপজেলা, খতিয়ান নাম্বার, ডাক নাম্বার, হোল্ডিং নাম্বার দিতে হবে, যদি হোল্ডিং নাম্বার না থাকে নাই। আর জমির পরিমাণটা উল্লেখ করতে হবে এখানে, ক্রয় করা নিজের নামে, এবং তারিখ এবং জমির মূল্য, যে অর্থের উৎস কোথায়, বেতন ও কৃষি খাত থেকে এটি টাকা জমা করে এটি ক্রয় করা হয়েছে। এরপর হচ্ছে এইভাবে আপনার কৃষি অকৃষি জমি দেওয়ার পর চলে আসবে ইমারত। ইমারত যদি থাকে দিবেন, নাহলে প্রযোজ্য নয় কথাটাই লিখে দিবেন। বসত বাড়ি, প্রত্যেকের একটি বসত বাড়ি থাকে, সেটি উত্তরাধিকারের সূত্রে হোক বা ক্রয় সূত্রে হোক না কেন, জেলা, উপজেলা এখানে উল্লেখ করতে হবে, সেটি দিতে হবে এখান থেকে। এরপর হচ্ছে খামার, বাগান, বাড়ি, এটি প্রযোজ্য নয়, না থাকলে প্রযোজ্য নয়। আর যদি থাকে সেটি উল্লেখ করতে হবে, আপনার সেটি কোথায় আছে, কোন জেলায়, কোন উপজেলায় ইত্যাদি উল্লেখ করতে হবে। দাগ, হোল্ডিং নাম্বার, খতিয়ান নাম্বার উল্লেখ করতে হবে। যদি ব্যবসা প্রতিষ্ঠান থাকে তাহলে দিবেন, নাহলে নয়, অন্যান্য প্রযোজ্য নয়। এরপর হচ্ছে অস্থাবর সম্পত্তি বা সম্পদ, অলঙ্কার দিয়ে উল্লেখ করতে হবে এখানে, কার নামে, স্ত্রীর নামে। সম্পদের পরিমাণ কত, 5 ভরি, করে মূল্য কত, এটি হচ্ছে কত, দামটা উল্লেখ করেছি। অর্থের উৎস কোথায়, সেটি কোন টাকায় কেনা হয়েছে, স্বামীর টাকায় কেনা এটি। স্টক, শেয়ার, ডিবেঞ্চার, বন্ড যদি থাকে এখানে উল্লেখ করতে হবে, সেটি উল্লেখ করতে হবে। তেমনি এখানে সঞ্চয়পত্র যদি থাকে দিতে হবে। বিমা, বিমা থাকলে উল্লেখ করতে হবে এখান থেকে, এখানে উল্লেখ করতে হবে এখানে যে কার নামে সেই বিমাটি, সেটি কতটুকু, কীভাবে সেটি বিমাটি হয়েছে, উত্তরাধিকার, দান ক্রয় করা হয়েছে কিনা, বা অন্যান্য, বিমার মূল্য কত, অর্থ উৎস কোথা থেকে টাকাটি পাওয়া হয়েছে। এরপরে যদি হাতে টাকা থাকে, ব্যাংকে টাকা থাকে 30/6/2024 তারিখ পর্যন্ত, তাহলে উল্লেখ করতে হবে। এফডি আর ডিপিএস তাহলে দিতে হবে এখান থেকে। এরপরে এখানে রয়েছে জিপিএফ, প্রত্যেক সরকারি চাকরিজীবীর একটি জিপিএফ ফান্ড থাকে, এটি বাধ্যতামূলক, এটা অবশ্যই উল্লেখ করতে হবে। এটা হচ্ছে নিজ জিপিএফ,
অন্যান্য। এখানে উপস্থিত অর্থের উৎস কি? অর্জনের ধরন, উত্তরাধিকার, ক্রয়, দান, অন্যান্য। এটি কোনোটি নয়। এটি যেহেতু সরকারি চাকরিজীবীদের একটি নির্দিষ্ট জিপিএফ ফান্ড থাকে, ওইটি কোনো ক্যাটাগরি অন্তর্ভুক্ত নয়, এই জন্য দিয়ে দিচ্ছি এখানে অন্যান্য। অর্থাৎ 30/6/2024 তারিখ পর্যন্ত আপনার জিপিএফের যে টাকাটি জমা হয়েছে সেই টাকাটি উল্লেখ করতে হবে। সেটা অবশ্যই সেটি বেতন ভাতা থাকে, কারণ বেতন আপনি চাকরিজীবী না হলে আপনার অবশ্যই আপনার জিপিএফ ফান্ড থাকবে না। মোটরযান যদি থাকে এটি উল্লেখ করতে হবে এখান থেকে। সে কীভাবে আপনি ক্রয় করেছে কিনা, উত্তরাধিকার কিনা, দান কিনা সেটা উল্লেখ করতে হবে। ইলেকট্রনিক্স জিনিসপত্র, ইলেকট্রনিক্স আসবাবপত্র কী আছে এখানে উল্লেখ করতে হবে। আপনি চাইলে এখানে ভেঙে ভেঙে দেখাতে পারবেন, আপনি চাইলে এখানে ইচ্ছা করলে ভেঙে ভেঙে দেখাতে পারবেন। মোবাইল, টিভি, ফ্রিজ, খাট এগুলো উল্লেখ করতে পারবেন। আমি এখানে একবারে দিয়ে দিয়েছি যে নিজ 10টি আইটেম রয়েছে এখানে, ক্রয় করা হচ্ছে, মূল্য হচ্ছে এটি, এবং কোথা থেকে পেয়েছি এটি? বেতন ভাতা ও কৃষি খাত থেকে ইনকাম। আগ্নেয়াস্ত্র অনেকেরই আবার লাইসেন্সদারি অস্ত্র থাকতে পারে, আগ্নেয়াস্ত্র থাকতে পারে, সেটি উল্লেখ করতে হবে। আর এই যেহেতু নয়, প্রযোজ্য নয় দিয়েছি, অন্যান্য প্রযোজ্য নয়। এরপর এখানে সরকারি কর্মচারী নিজ ও পরিবারের সদস্যদের নামে সকল দায় তথ্য উল্লেখ করবেন। এখানে হচ্ছে যার নামে ঋণ গৃহীত, নিজ, স্ত্রী, স্বামী, সন্তান। তবে এখানে একটা বিষয় বলে রাখি, আপনার শুধুমাত্র আপনি নিজের নামে, যদি নিজের নামে, স্ত্রীর নামে, স্বামী বা সন্তান নামে যদি থাকে তা সেক্ষেত্রে শুধু উল্লেখ করবেন। তবে যদি পিতামাতার নামে যদি ঋণ থাকে তাহলে সেগুলো উল্লেখ করতে হবে না। পিতামাতার নামে যদি কোনো ঋণ থাকে তাহলে সেটি উল্লেখ করার প্রয়োজন নেই। যারা অবিবাহিত, যারা এখনও দেশে করেননি, তাদের ক্ষেত্রে অনেকে আমাকে কমেন্ট করে জানিয়েছেন তারা কীভাবে সম্পদ বিবরণী উল্লেখ করবেন। তারা শুধুমাত্র নিজের নামে যদি ঋণ থাকে তাই উল্লেখ করবেন, এবং নিজের নামে যে অর্থ রয়েছে, সম্পত্তি রয়েছে, শুধু সেগুলি উল্লেখ করবেন, আর অন্য কোনো উল্লেখ করার প্রয়োজন নেই। এক্ষেত্রে নিজের যার নামে অর্জিত, যদি আপনি চাকরিজীবী হয়ে থাকেন, নিজের নামে থাকলে তাই উল্লেখ করবেন নিজ, আর যদি স্ত্রী বা স্বামীর নামে থাকলে উল্লেখ করে দেবেন এখানে স্বামীর নাম, স্বামী বা স্ত্রী। ঋণদাতা ব্যক্তি কে দিয়েছে আপনাকে ঋণ, কোন প্রতিষ্ঠান দিয়েছেন। যদি কোনো ব্যাংক দেওয়া থাকে সেই ব্যাংকের নামটি উল্লেখ করবেন। ধরুন এখানে সোনালী ব্যাংক দিয়েছে। বা ঋণের ধরন, যদি কোনো এনজিও হয় সেটি উল্লেখ করবেন এখানে, আশা, ব্র্যাক ইত্যাদি উল্লেখ করে দেবেন, বা অন্য কোনো এনজিও উল্লেখ করে দেবেন। আজ কোনো ব্যাংক দিয়ে থাকে বা অন্য কোনো প্রতিষ্ঠান দিয়ে থাকে সেটি এখানে উল্লেখ করবেন। ঋণের ধরন, আপনি কোন উদ্দেশ্যে আপনি ঋণটি নিয়েছিলেন, সেটি গৃহ নির্মাণ করার জন্য, কম্পিউটার কেনার জন্য, বা মোটরযান কেনার জন্য, বা অন্যান্য। যদি কোনোটির মধ্যে না হয়, গৃহ নির্মাণ, কম্পিউটার, মোটরযান, তাহলে এখানে উল্লেখ করতে হবে অন্যান্য। ঋণ গ্রহণের তারিখ, আপনি যে তারিখে ব্যাংক বা এনজিও বা কোনো প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়েছিলেন সেই অবশ্যই তারিখ রয়েছে, সেই তারিখটা আপনি এখানে উল্লেখ করে দেবেন। ঋণের পরিমাণ, আপনি কত লক্ষ টাকার বা কত টাকার ঋণ আপনি নিয়েছিলেন সেটি উল্লেখ করতে হবে। ধরুন আপনি 5 লক্ষ টাকা ঋণ নিয়েছিলেন। এরপরে কিন্তু রয়েছে অপরিশোধিত ঋণের পরিমাণ, আপনার কাছে আর কত টাকা তারা পাবে। অর্থাৎ 30/6/2024 তারিখ পর্যন্ত আপনার কাছে যে পরিমাণ ঋণ তারা পাবে, 5 লক্ষ থেকে মধ্যে ধরুন আপনি 2 লক্ষ টাকা পরিশোধ করেছেন ঋণ নেওয়ার পরে, বাকি আছে আপনার 3 লক্ষ, তাহলে আপনি এখানে উল্লেখ করবেন 3 লক্ষ টাকা। এভাবে আপনার যদি কোনো সন্তান, স্ত্রীর অন্য কারোর নামে থাকে, অর্থাৎ সন্তান হলে যদি সরকারি চাকরিজীবী হন তাহলে আপনার, যদি আপনি মহিলা হন তাহলে স্ত্রীর নামে যদি থাকে, সরি এখানে আপনি যদি মহিলা চাকরিজীবী হন তাহলে আপনার স্বামীর নামে যদি ঋণ থাকে তাহলে উল্লেখ করবেন। আর যদি সন্তানাদির নামে যদি ঋণ থাকে তাহলে সেগুলি উল্লেখ করতে হবে, এভাবে এখানে কলাম করে উল্লেখ করতে হবে আর কি। এরপর সর্বশেষ সেখানে সম্মতি, উল্লেখিত সম্পদ বিবরণী আমার জ্ঞান ও যার বিশেষ মতে সত্য। এখানে আপনি নাম দিবেন, আপনার পদবি দেবেন, আপনার প্রতিষ্ঠান নাম দেবেন, ঠিকানা উল্লেখ করে এটা আপনি স্বাক্ষর করে আপনি যে দপ্তরে চাকরি করছেন সেই দপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যেখানে কাছে আপনাকে জমা দিতে হবে। সম্মানিত ভিউয়ার্স, আশা করি এই ভিডিওটা আপনাদের একটু হলেও কাজে লাগবে, উপকার আসবে। আর যে উপরে আসে অনুগ্রহপূর্বক আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি এতক্ষণ দেখার জন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ।